রায়হান মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার আসলে একটা জানার বিষয় আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে এই আমার বাসায় আসলে ওই যে ইঁদুর অনেক উপদ্রব করে। আমার ওই আ চাউলের বস্তা কেটে দেয়, তারপর হচ্ছে আমার জামাকাপড় কেটে দেয়। তারপরে হচ্ছে ঘরের বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে। তো আমি তো থাকি হচ্ছে ৫ তলায়। এখন এই ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য অনেকদিন অনেক চেষ্টা করার পর একটা খাঁচা কিনে নিয়ে আসছি। তো খাঁচা কিনে নিয়ে এসে এটার মধ্যে ইঁদুর ধরি, ধইরা নিয়া পানিতে চুবাইয়া মারি। এখন আমার জানার বিষয় হচ্ছে যে আমি যে এই কাজটা করতেছি, এইটা ঠিক হচ্ছে কিনা? পানিতে চুবায় মারতেছেন, এটা তো মানে এটা তো কষ্ট দিয়ে মারতেছেন। আচ্ছা, এটা তাহলে মানে আমার এই মারাটা ঠিক আছে কিনা? মানে আমি কি মানে পানিতে চুবাইয়া না মেরে যদি ইট দিয়ে থ্যাতলায় মারি সেটা ঠিক হবে কিনা? আপনি যদি এরকম হয় যে আপনি নিজের সারভাইভ করার জন্য আপনার এটা করতেই হচ্ছে। ১ নাম্বার কথা হচ্ছে যে এটা ছাড়া আপনার উপায় নাই। আপনি এমন কাজ করতে পারেন যেন ইঁদুরে আপনার ওইখানে প্রবেশই করতে না পারে। এরকম যদি কিছু একটা মেকানিজম আপনি বানাতে পারেন যে তারা এখানে আসতেই পারল না। তাহলে তো আপনাকে আর অযথা প্রাণী হত্যাটা করার দরকার পড়ল না। কিন্তু যদি সেটা না করতে পারেন এবং আপনার সারভাইভ করার জন্য যদি সেটা খুবই ইম্পোর্টেন্ট হয়, ওইটা করা ছাড়া যদি আপনি অনেক মানে বড় সমস্যার মধ্যে পড়েন, তখনও সেই কাজটা অনৈতিকই থাকবে। কিন্তু আপনার সারভাইভ করার জন্য আপনি তখন সেটা করতে বাধ্য হন। অনেক সময় আমরা অনেক কাজ করতে বাধ্য হই। সেটা অনৈতিক, কিন্তু তারপরে আমরা সেটা করতে বাধ্য হই কারণ আমাদের নিজেদের টিকায় রাখতে হয়। এবং সেই কাজটা করার সময় আমরা যেটা খেয়াল রাখি যেন সেই প্রাণীটার কষ্টটা কম হয়। আমরা যদি সারভাইভ করার জন্য কাউকে মারতে হয়, আমরা চেষ্টা করি যেন তার কষ্টটা কম হয় অন্তত। এই কষ্টটা কমানোর মাধ্যমে যে আমরা যে আসলে দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের যে প্রকৃতির প্রতি এবং অন্যান্য পশু-পাখির প্রতি একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটার আমরা জানান দেই। কিন্তু আমরা চাইলে নৃশংসভাবেও যেকোনো প্রাণীকে হত্যা করতে পারি। আমাদের সেই সামর্থ্য আছে। কিন্তু যখন আমাদের সামর্থ্য থাকে তখন আ আমাদের রেসপনসিবিলিটিও বেড়ে যায়। আমাদের দায়িত্বশীলতাও বেড়ে যায়। যখন আমাদের সামর্থ্য শক্তি বেড়ে যাবে তখন আমাদের দায়িত্বশীলতাও বেড়ে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি যে পানিতে চুবায় মারতেছেন এটা তো ভয়ংকরভাবে কষ্ট হচ্ছে সেই প্রাণীগুলার। এটা না করে কি অন্য কোনো উপায় নাই? বা তাদেরকে আসাটা বন্ধ করে দেওয়ার মতো কোনো উপায় নেই আপনার কাছে? না, আমার কাছে ১ম কথা হচ্ছে যে আমার এই ঘরের মধ্যে আমি তো ৫ তলায় থাকি। ৫ তলায় আমার সাথে আরো ২-৩ টা ফ্যামিলি থাকে। তো আমি চাইলেও আসলে ওইভাবে এটা কিভাবে আসছে সেটাই আমি জানি না। আমি তাদের আসা বন্ধ করব কিভাবে? কারণ দরজার নিচ দিয়ে অনেক ফাঁক-টাক থাকে একটা বিষয়। ২ নাম্বার বিষয় আপনি যে তাহলে কষ্টের কথা দরজার ফাঁকগুলা কি বন্ধ করা যায় না? কোনো কাঠ দিয়ে বা অন্য কিছু দিয়ে দরজার ফাঁকটা বন্ধ করা যায় না? হ্যাঁ, দরজার ফাঁক বন্ধ করা যায় কিন্তু হয় কি দিনের বেলা সারাদিন তো অনেক সময় খোলা থাকে। সেক্ষেত্রে ওই টাইমের মধ্যেও দিনের বেলা ওরা ঢুকাঢুকি করে। তো মনে করেন যে আমি গত আ রাতের বেলা আমি ঘুমাইতে পারি না হচ্ছে কিচিরমিচির করে। তারপর আমার এইটা কেটে ফেলে, ওইটা চাউলের বস্তা কেটে ফালায় দিয়ে বিনাশ করে ফেলে। আমার ওইখানে মুখই দেওয়া যায় না। এত দুর্গন্ধ বুঝতে সৃষ্টি পেরেছি, হইছে। বুঝতে পেরেছি। তো কিছু ধরনের সাউন্ড আছে যে সাউন্ড গুলা এই ধরনের যে ইঁদুর বা এই ধরনের যে পতঙ্গ এগুলাকে দূরে রাখে। সেই সাউন্ড গুলা যদি আপনি বাসায় তৈরি করতে পারেন, সেই সাউন্ড ওয়েভ গুলা যদি তৈরি করতে পারেন, সেই সাউন্ড গুলা আপনার কানে লাগবে না। আপনি শুনতে পাবেন না। কিন্তু সেই সাউন্ড ওয়েভ গুলা তৈরি করলে এই ধরনের প্রাণীগুলা দূরে থাকে। এই ধরনের প্রাণীগুলা আর আসতে পারে না। আপনি কি সেটা চেষ্টা করে দেখেছেন? আমি আসলে এই বিষয়ে জানি না যে এরকম কোন সাউন্ড ওয়েভ আছে কিনা। এটা তো আমার জানা নাই। আচ্ছা, এটার আপনি একটু এখন যেহেতু আপনাদের সবার কাছেই ChatGPT আছে, আপনি একটু এই হুম, হুম। বিষয়ে পড়ালেখা করেন যে কিভাবে প্রাণীদেরকে হত্যা না করে তাদেরকে আমাদের মানে লোকালয় থেকে দূরে রাখা যায়। এটার কি পদ্ধতি থাকতে পারে সেগুলো আপনি একটু পড়ালেখা করেন। পড়ালেখা করে একটা বেটার ওয়ে খুঁজে বের করার চেষ্টা করেন। যেন তাদেরকে দেখেন তারাও তো এক ধরনের প্রাণী। তাদেরও তো পরিবার-পরিজন আছে, তাদেরও খেয়ে পরে বাঁচতে হয়। হ্যাঁ? এটা তাদের স্বাভাবিক ব্যাপার যে তারা আপনাদের বাসা থেকে চুরিদারি করবে বা জিনিসপত্র খেয়ে ফেলবে। এটা হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য এই সমস্ত প্রাণীর। এখন এখানে তো তার সেরকম কোনো মেজর কোনো অপরাধ না যেটার কারণে আপনি তাকে এভাবে মেরে ফেলতে পারেন। আপনি চেষ্টা করেন যে কোনোভাবে যদি তাদেরকে না মেরে যদি তাদেরকে আপনি নিষ্কৃতি পান সেই প্রবলেমটা থেকে। আর যদি নিতান্তই মারতে হয় তাহলে বাজারে যে সমস্ত আ মানে কীটনাশক পাওয়া যায় বা যেই ধরনের পাওয়া যায়, বিষাক্ত জিনিস পাওয়া যায় যেটাতে তাদের আ মানে ধুকে মরতে হবে না। তারা খুব ইনস্ট্যান্টলি মারা যাবে। এরকমও যদি আপনি কিনতে পারেন, যেন তাদের খুব বেশি কষ্ট না হয়, এরকমও যদি আপনি কিনতে পারেন, তাহলে সেগুলা কিনে সেটার ব্যবস্থা করেন যেন তাদের ধুকে মরতেটা না হয়। মানে ধুকে মরাটা হচ্ছে একটা কষ্টকর মরা, কষ্টকর মৃত্যু। আপনি যেহেতু একজন যদি নিজেকে মানবিক বা মানুষ বলে দাবি করেন, তাহলে তো আপনার উচিত যে ওই প্রাণীগুলোর প্রতিও এক ধরনের সহমর্মিতা না পোষণ আমার করা। যে ওই প্রাণীগুলোরও সহমর্মিতা
আমার সহমর্মিতা এই বিষয়ে আমারও একটু খারাপ লাগে যখন তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, ইয়ে করে, তখন এটা দেখতে আমার একটু খারাপ লাগে। আমি হ্যাঁ, ওইখানে দাঁড়ায় থাকি, দাঁড়ায় থেকে আসলে আমিও চিন্তা করি যে এই মুহূর্তে তার মরণ হবে। কিন্তু আমি আবার পার্টিকুলারলি আরেকটা জিনিসও চিন্তা করি যে একজন মানুষকে যখন আমরা হত্যা করি, তখন হত্যা করার মূল যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানুষটা বুঝতে পারে যে তাকে আমরা হত্যা করে ফেলতেছি। তখন সে যখন থেকে তাকে হত্যার মানুষকে আদেশ নেওয়া হয়, মানুষকে আপনি হত্যা তখন করেন? মানুষকে আপনি হত্যা করেন? না, না, আমি মানে আমি বুঝানোর জন্য বলতেছি বিষয়টা। আপনি অন্যদিকে আবার নিয়েন না। কারণ আমি হ্যাঁ, আসলে আপনার মতো না এত বুঝি না। আমি তো কখনো মানুষ হত্যা করি না। আপনি যে বললেন হুম, আপনারা যখন মানুষ আমি হত্যা করেন, এটা মানে হত্যার ওইটার বিষয়টা বলতে এইটা বুঝাইতেছি যে মানুষকে যারা হত্যা করে মূলত। আপনি আমার কথাটা আগে একটু শুনেন। তারপরে ভুল হইলে আমাকে বললে আমি সংশোধন না, করে নিব। কোন সমস্যা নেই। ওই আলোচনাটা তো শেষ হয় নাই। যে প্রাণী হত্যার আচ্ছা, জিনিসটা তো আচ্ছা। শেষ হয় নাই। সেটা হ্যাঁ, হ্যাঁ। একটু শেষ আচ্ছা করে ঠিক আছে, তারপর ওটা আপনি শেষ করে। হ্যাঁ, হ্যাঁ, মানুষের হ্যাঁ। দিকে পরে যান, ঠিক আছে, মানুষের দিকে পরে যান। ঠিক সেটা তো আছে, আরো ঠিক আছে, ঠিক বিশাল আছে। ব্যাপার। মানুষের দিকে হুম, গেলে হ্যাঁ, তো ঠিক সেটা আছে, আরো ঠিক বিশাল আছে, ব্যাপার হয়ে যায়। ঠিক আছে। আমরা আগে না, এই না, প্রাণী ঠিক হত্যাটা নিয়ে কথাটা শেষ করি। কিন্তু আমরা যেটা দেখতে পাই আপনি তো নিজে একজন মুসলমান নাকি? জি, 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 জি। আমি একজন আ মুসলমান। কিন্তু জি, তাহলে জি, তো বলেন। মুসলমান হিসেবে তো আপনার আর কোনো মানে দায়বদ্ধতার দরকার নেই। আপনি তো মানে ধোপাধাপ মেরে ফেলতে পারেন। অসুবিধা কি? এটা তো আপনার নবী করে গেছে। আপনার নবী আ এই কাজটা নিজেও করে গেছে এবং মানে ও আপনাদেরকে করতে উৎসাহ দিয়ে গেছে। ৫ প্রকারের আচ্ছা। প্রাণী হত্যা করা। আ আপনি কি হ্যাঁ, জানেন এটা যে আমি ৫ গতকালকে প্রকারের প্রাণী দেখেছি। হত্যা হ্যাঁ, আমি ওই যে গতকালকে আপনাদের সম্ভবত কার যেন পোস্টে আমি এটা দেখছি যে একটা হাদিসের উদ্ধৃতি। এটা আমি এর আগে জানতাম না। এটা আমি গতকালকে দেখছি। যে ৫ মনে করেন প্রকারের প্রাণীর টিকটিকি মধ্যে ইঁদুর টিক আছে, টিকটিকি হ্যাঁ, আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে তাছাড়া কাক শকুন আছে, আছে, হ্যাঁ, কাক কাক আছে। আছে। এরকম ৫ টা প্রাণীর কথা আমি একটা হাদিস দেখছি। কিন্তু এটা আমি আসলে এর আগে জানতাম না। এটা আমি গতকালকেই দেখেছি। তো আমি আচ্ছা। আসলে এই যে তাহলে ইঁদুর তো মারার আপনার বিষয়টা নিয়ে তাহলে তো অনেকদিন আর আপনার থেকেই আমি আপনাকে এই বিষয়ে কোয়েশ্চেন করব আসলে মানে আমি আসলে আপনার এখানে ঢুকতে পারি না, আবার চান্সও পাই না। কারণ ছোটবেলায় থেকে আপনাদের ব্যাপারে আসলে এক ধরনের কথা শুনে আসছি। আমি আসলে অনেকদিন থেকেই আপনাদের এটা একটু দেখি আবার বের হয়ে যাই, আবার একটু দেখি আবার একটু বের হয়ে যাই। মানে একটা আসলে ভয় কাজ করে। কিন্তু আস্তে, আস্তে আমার ভয়টা আসলে আমি ভয়ের দিকে যেতে চাচ্ছি না। মানে আপনাদের বিষয়গুলোতে আমি একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করতেছি আসলে বিষয়টা হচ্ছে এখানে। কিন্তু তো আমি আসলে ভয়টা মূল কিসের যদি বলতে এটা একটু বলতেন? যে আমরা তো কাউকে মারি ভয়টা বলে হচ্ছে তো যে মঙ্গল আমরা হয় না। যদি আপনার না, না মারামারির বিষয় না। আমরা ভয়টা হচ্ছে একদম ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে যে আপনাদের এখানে ঢুকলে হয়তো আমি যেই ধরনের বিশ্বাস ক্যারি করি সেই বিশ্বাস থেকে হয়তো আমি ফেরত চলে আসবো বা আমি হয়তো আপনাদের কথার কারণে প্রভাবিত হয়ে যাবো। এই ধরনের চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের এগুলি আমি ঢোকার কখনো চিন্তা করতাম না। আমি আপনাদের মুক্ত আন্দোলনেও ঢুকতাম না। আমি রিসেন্টলি আমি এই জিনিসটা অনেকদিন আমি চেষ্টা বুঝলাম। করছি আপনার লাইভে এই ঢোকার জিনিসটা জন্য। এই জিনিসটা আমি একটু আপনার থেকে একটু ক্লিয়ার হয়ে নেই যে আপনি কেন এটা মনে করতেন? যদি আপনি সত্যিই মনে করেন যে আপনার ধর্মটা সত্য একটা ধর্ম, তাহলে কোথাকার কোন আসিফ মহিউদ্দিন কি বলল এটা দিয়ে ভাই কি ওই মানে আসিফ মহিউদ্দিন কোথাকার কোন লোক। সে কি বলল না বলল। আপনার কাছে তো আপনার ধর্মটা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আপনার কাছে যুক্তি, তথ্য, প্রমাণ এগুলো থাকার কথা, তাই না? হ্যাঁ, তা তো এরকম ২-১০ টা আসিফ থাকার কথা। মহিউদ্দিনের তো আপনি হ্যাঁ, তুলোধনা ধর্ম করে দেওয়ার কথা। না, একটা বিষয় হচ্ছে কি যে আপনারা যেমন পড়াশোনা করেন, যেভাবে পড়াশোনা করেন আমরা তো আসলে ওইভাবে পড়াশোনা করি না। এখন যেটা সত্য কথা সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে ফ্যামিলিতে যেভাবে বড় হয়ে আসছি, সেই বড় হওয়ার মধ্যে আমরা যেটুকু শিখছি সেইটাই আমরা অন্তরে ধারণ করি এবং সেইটাই আমরা আমাদের বিশ্বাসের মধ্যে আমরা লালন করি। কিন্তু এই আ পর্যায়ে গিয়ে আমরা আমাদের মানে ঐরকম চিন্তা ভাবনা কখনোই হয় নাই যে আমরা এটা নিয়ে ডিফাইন করব বা এটা কেন হইলো, কি বিষয় হইলো। কারণ ওই ধরনের যে কিউরিওসিটি মূলক প্রশ্ন যে এইখানে আইসা একটা প্রশ্ন করা যায় বা প্রশ্নের উদ্ভব হইতে পারে, সেই ধরনের চিন্তা ভাবনা আমার মাথা থেকে কখনোই আসে না। এখনো আসে না ঐরকম চিন্তা ভাবনা যে এটারে ডিফাইন করা যে কেন এটা হইলো না, কেন ওই জিনিসটা হইলো। যখন আরেকজনের কাছ থেকে শুনি তখন মনে হয় যে হ্যাঁ, আসলে তো এটা একটা প্রশ্ন হওয়া উচিত ছিল। কিন্তু তার আগ পর্যন্ত ভাই আমার মাথা দিয়ে এই ধরনের প্রশ্ন আসে না। সেইজন্য আমি আসলে জিজ্ঞেসও করি না। আর আপনি তো বাংলাদেশের বিষয়টা সবার বিষয়টাই জানেন যে নরমালি আসলে সবাই কিন্তু ওইভাবেই আমরা ঠিক যেইভাবে ক্যারি করি আমাদের ধর্মকে সেইভাবে সবাই ক্যারি করে। তো এইটা হচ্ছে একটা কমন বিষয়। এখন আপনি এটাকে অনেকভাবে আখ্যায়িত করতে পারেন। আপনার চিন্তা ভাবনা দিয়ে হতে পারে। এর আগে একটা গল্প শুনছিলাম যে কোন একখানে পাগলা পানি নাকি আসছে। পাগলা পানি আসার পর মন্ত্রী মিনিস্টাররা তারা অনেক চিন্তা ভাবনা করছে। করার পর তারা চিন্তা করলো যে পাগলা পানি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তারা করলো কি ওই পাগলা পানি থেকে বেঁচে থাকলো। কিন্তু বাকি যে প্রজারা ছিল তারা সবাই পাগলা পানির সংস্পর্শে এসে পাগল হয়ে গেছে। তো পাগল হয়ে যাওয়ার পর পরে ওরা ওখানে মিটিং করতেছে যে কিভাবে এটাকে ঠিক করা যায়। তখন প্রজারা বলতেছে যে দেখ ওই পাগলগুলা ওইখানে বইসা কি করতেছে। এখন পাগলের পাল্লা যে সময় ভারী হয়ে গেল তখন সবাই কিন্তু ওই জিনিসটাই মন্ত্রী মিনিস্টাররা লাস্টে দিয়ে চিন্তা করলো যে ঠিক আছে আমরা আর ভালো থেকে লাভ কি? আমরাও পাগলদের সাথে মিলে যাই। আমরাও পাগলদের সাথে গিয়ে পাগল হয়ে যাই।
তো এটা হচ্ছে যে আমাদের মানে আমরা যারা বাঙালি আমরা তো আসলে ওইভাবে পড়াশোনা করতে পারি না। যার কারণে আমাদের কি হয়, আমাদের যেটা করতে হয় যেই সাইডে হচ্ছে বেশি স্রোত সেই সাইডের দিকে আমরা নিজেকে গা ভাসানোর একটা চেষ্টায় সবসময় মত্ত থাকি। এটা সঠিক বা ব্যাঠিক এই বিষয়ে এই দৃষ্টিভঙ্গিতে আমি যাচ্ছি না। ওই বিষয়ে আমি যাবো না। তো আমি আসলে মূলত আপনাদের কিছু বিষয় আমার কোশ্চেন হইছে, যে কারণে আমি অনেকদিন থেকে আপনার সাথে চেষ্টা করতেছি ঢোকার জন্য, কিন্তু সময় আসলে মিলে আসতেছে না। এর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে ইঁদুরের বিষয়টা। তো ইঁদুরের বিষয়টা আমি দাঁড়ায় আমার খারাপ লাগতো। আমি মানুষের কথা এই জন্য আপনাকে বললাম, আসিফ ভাই আমাকে একটু সুযোগ দিবেন। সেটা হচ্ছে যে যদি আমরা কোনো মানুষকে মারতে যাই বা যদি কাউকে মেরে ফেলতে চাই, তাহলে সে কিন্তু বিষয়টা বুঝে যে আমাকে সে মেরে ফেলতেছে। সেই ক্ষেত্রে তার বুঝ। আর ইঁদুরকে যখন আমরা মারতে যাই, ইঁদুর কিন্তু ভাই বুঝে না যে তাকে যে মেরে ফেলা হবে, সে শুধু কষ্টটাই ভোগ করে। কিন্তু মানুষের ক্ষেত্রে একটা মানুষকে যদি মারতে চাওয়া হয়, তাহলে সে মারার আগেই মৃত্যু যন্ত্রণাটা তৈরি হয়। এই ২ জায়গায় হচ্ছে তাদের আমার কাছে যেটা মনে হয় এই ২ টা জায়গায় হচ্ছে এখানে পার্থক্য। এই পার্থক্যের কারণে মানুষ মারা হচ্ছে মহাপাপ। আপনি চাইলে একজন মানুষকে মারতে পারবেন না, কারণ হচ্ছে যে সে মৃত্যুর আগে সেই বিষয়টা বোঝে। কিন্তু যে ধরনের ইঁদুর বা অন্যান্য প্রাণী, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি যে তারা বিষয়টা বুঝে না। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলাম, হুট করে আইসা আমার বাচ্চাটা চাপা দিয়ে মেরে ফেললো, আমি কিন্তু ওই কষ্টটা ছাড়া, মরার কষ্টটা ছাড়া আর বাকি কষ্টগুলি পাইলাম না। কিন্তু আমারে কেউ যদি ধরে নিয়ে বলে যে তোরে আগামীকালকে মেরে ফেলা হবে, এই যে মেরে ফেলা হবে এই একটা দিন যে আমার মরণ যন্ত্রণা ওই বলার সাথে শুরু হয়ে গেল। পার্থক্যটা কিন্তু এইখানেই। তারপরে আমি ইঁদুর মারার সময় যখন আমি দেখি যে ইঁদুর এদিকে দৌড়ায় একবার, এদিকে দৌড়ায় একবার, তখন আমার কাছে একটু মায়া লাগে যে এটারে উঠাই আচ্ছা ফেলবো কিনা বা ভাই, ছেড়ে আপনি দিব কি কিনা। আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি জি, দেখেছেন এই জিনিসটা যে কোরবানির সময় যে কোরবানির আগের রাতে গরুগুলা কান্না শুরু করে এবং হ্যাঁ, আমি দেখেছি। হ্যাঁ, দেখেছি। আমি এবং যখন দেখেছি তারা কান্না দেখে যে শুরু করে, এটা তো আসলে হিসাব করলে সায়েন্টিফিক কি কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি না। এটা আপনার কাছে থাকলে আপনি আমাকে একটু বলতে পারেন যে আসলে এটা কি কোনো ওরা বুঝে কিনা? না, মানে ওদের ওই প্রাণীগুলোর তো বোধ কিছু শক্তিটা বেসিক আছে কিনা? সেন্স তো তাদের থাকে। কিছু বেসিক জিনিস তো তারা বোঝে। মানে এটা কি প্রাণী বৈজ্ঞানিকভাবে জগতের ভিতরে প্রমাণিত কিনা? প্রাণী জগতের ভিতরে এরকমের অনেক কমিউনিটি পর্যন্ত দেখা যায়। শিম্পাঞ্জিদের ভিতরে ধর্মের মতো একটা জিনিসও দেখা যায়। মানে তাদের একটা কালচারও আছে, হ্যাঁ? এবং হাতিদের মধ্যে দেখা যায় যে একটা হাতি যদি মারা যায় তখন অন্য হাতিগুলা সেখানে শোক পালন করে। এই জিনিসটা কি আপনি জানেন যে হাতিরা যে তাদের একটা সঙ্গী মারা গেলে তারা যে শোক পালন করে? আপনি কাকদেরকেও হ্যাঁ, দেখবেন, একটা কাক যদি মারা যায় কিছু অনেকগুলা প্রাণী কাক আছে এসে যারা এগুলি এরকম আমরা মাঝে মধ্যে ভিডিওতে আমরা প্রায় সময় দেখি যে একটা কুকুর মারা গেছে, আরেকটা কুকুর এসে তারে টানাটানি করতেছে অথবা আদর করতেছে, অথবা একটা কুকুর মারা গেছে আরেকটা বাচ্চা এসে তারে দুধ খাওয়াইতেছে, এরকম আমরা দেখি। এবং এটা কি তাদের আপনি মধ্যে যে দেখেছেন? সঙ্গীহীনতা এটা দেখি। হ্যাঁ, এটা এটা আমি কি আপনি দেখি। দেখেছেন যে হ্যাঁ, একটা ২ টা পাখিকে আপনি পালতেন, একটা পাখি মারা গেল, তারপর আরেকটা পাখি আর বেশিদিন বাঁচে না। আমাদের বাসাতেই হ্যাঁ, আমাদের যে ঢাকার বাসায় আমি দেখেছি, দেখেছিলাম, হ্যাঁ টিয়া দেখেছি, পাখি এরকম দেখছিলাম। ২ টা টিয়া পাখি আমাদের ছিল। হ্যাঁ, ২ টা টিয়া পাখির ভিতরে একটা হ্যাঁ, মারা গেল। হ্যাঁ? মারা যাওয়ার পর আর পরের যে সঙ্গী যে পাখিটা সেটা আর বেশিদিন বাঁচে নাই। মাত্র কয়েকদিনের ভিতরে এটাও মারা গেছে। আমরা আগেই বুঝতে পেরেছিলাম যে এটাও মারা যাবে। কারণ এটার খাওয়া-দাওয়ার প্রতি কোনো মনোযোগ নাই। সে এদিক ও অবাক মানে খুবই হতাশ হয়ে আকাশের দিকে তাকায় থাকে সারাক্ষণ। এটা দেখে আমরা বুঝতে পারছিলাম যে এটা আর বেশিদিন বাঁচবে না। কারণ এটার সঙ্গীরা তো মারা গেছে। সঙ্গীর হ্যাঁ, প্রতি ভালোবাসা, সঙ্গীতার সঙ্গীর প্রতি সঙ্গীর প্রতি সঙ্গীর প্রতি ভালোবাসা। প্রেম। তারপরে আমি কিন্তু দেখেছি যে আমার বিষয়টা, একটা মুরগি একটু শুনে নেন ভাই, একটু শুনে নেন। হ্যাঁ বলেন, বলেন। আমাদের বাসায় মুরগি পালতাম, আমাদের ঢাকার বাসায় মুরগি পালতাম আমরা। সেখানে আমাদের মুরগির যখন ছোট বাচ্চা দিত, আমি দেখতাম যে কাক এসে মাঝে সেই একটা বাচ্চাকে ছিনায় নেয়ার চেষ্টা করত। এবং তখন আমি দেখতাম যে মুরগির যে মাটা, সেই মাটা যে কি ভয়ংকর রূপ ধারণ করত! বাপরে বাপ! ওইটার পশম-টশম ফুলাইয়া এমনভাবে দৌড়ানি দিত কাকটারে, এমনভাবে তাইরা যাইত এবং মাঝে ইসের সাথেও বেজির সাথেও ফাইট করত। বেজির সাথেও আমি ফাইট করতে দেখছি মুরগির মাকে। হ্যাঁ? মানে মা হইতেছে মানে বাচ্চাটাকে কিভাবে সেভ করতে হবে, বাচ্চাটাকে কিভাবে বাঁচাইতে হবে, সে কি রণমূর্তি, হ্যাঁ? মনে হইতো যে সে মানে ওই বেজিরে মাইরা ফেলাবে এখন। বেজি কিন্তু অনেক শক্তিশালী। মুরগির থেকে কিন্তু বেজি অনেক শক্তিশালী। কিন্তু তারপরেও এমনকি আমি দেখছি সাপের সাথেও ফাইট করতে দেখছি আমি মুরগিকে। তো এই যে বেসিক যে জিনিসগুলা সেন্স, যে প্রিয়জনের প্রতি ভালোবাসা, প্রিয়জনকে যে মাইরা ফেলতেছে কেউ বা আমাকেও যে কেউ মাইরা ফেলবে, এই সেন্স গুলা কিন্তু প্রাণী জগতের ভিতরে কাজ করে। এইগুলা কিন্তু আমরা স্বাভাবিক, আমাদের কিন্তু বিজ্ঞানের সাহায্য নেওয়ারও দরকার নাই। আমরা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাত্রাতেই এই জিনিসগুলো অবজার্ভ করতে পারি যে প্রাণীদের ভিতরে এই ধরনের টেনডেন্সি আছে। আমি দেখেছি যে একটা সিনেমাও বানানো হয়েছিল যে হাতিরা তাদের একটা সঙ্গী মারা গেছে, এইজন্য সব হাতি মিলে রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। এরকম একটা সিনেমাও ছিল। আমি এরকম অনেকগুলা উদাহরণ আপনাকে দেখাতে পারবো যে প্রাণী জগতের ভিতরে এই যে এই সেন্স গুলা আছে এবং তারা এই জিনিসগুলা বোঝে। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন আমরা দুজন একসাথে থাকি, হঠাৎ করে একজন জিনিস নাই, এই জিনিসটা সে বাস্তবিকভাবে সে দেখতেছে। কিন্তু তার এটা তো হচ্ছে তার বাস্তবিক একটা পাশাপাশি সঙ্গী না থাকার কারণে সে মন খারাপ করে থাকে। এইটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়। কিন্তু
একটা প্রাণীকে যখন হত্যা করা হয়, একটা প্রাণী যখন হত্যা করে বা ইয়ে করে, এইটার আগে সে নিজে, নিজে বুঝতে পারে। এই বিষয়ে কি মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে কিনা আপনার কাছে? যে হ্যাঁ, সে বুঝতে পারে বিষয়গুলা যে হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি নাকি আমি এক প্রশ্ন ২য় বার করলাম? এটা আমাকে একটু বলেন। এইটা তো এই ধরনের মানে বোধ বুদ্ধি প্রাণীদের ভিতরে থাকারই কথা। এই মুহূর্তে তো আমি আপনাকে রেফারেন্স দেখাতে পারব না ভাই, কিন্তু এটা থাকার কথা। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন, কোন সমস্যা নাই। আ এটা আমি ধরে নিলাম যে হ্যাঁ, প্রাণীরাও হয়তো রাত্রেবেলা হত্যা করতে গেলে তারা পরের দিন বা তারা বুঝতে পারে এই বিষয়গুলা। আচ্ছা, এই বিষয়গুলা তো এটার বিষয়। তারপরে আমাদেরকে যে এই যে আমাদেরকে যে মাঝে মধ্যে মশা কামড়ায়। তো মশারে আমরা কি করি? ওই যে থাপড় মারি, থাপড় মেরে মাইরে ফেলি। এই বিষয়টা আপনি একটু কিভাবে দেখবেন একটু আমাকে এটা তো বলবেন ভাই প্লিজ? আপনার বা মানে সহজাত প্রবৃত্তি। যখন আপনাকে কেউ কামড় দিবে আপনার হাত অটোমেটিক সেখানে চলে যাবে। কিছু জিনিস আছে হ্যাঁ, মানুষের সহজাত প্রবৃত্তি। সহজাতভাবে মানুষ হুম, এই কাজগুলা করে ফেলে। যেমন ধরেন আপনার চোখে একটা বল যদি ছুঁড়ে মারা হয় আপনার চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এইটার জন্য আপনার কোন কিছু চিন্তাও করতে হবে না। কোন কিছু চিন্তা করে ডিসিশন মেকিং এর যে প্রসিডিউর সেটার ভিতরে আপনার যেতে হবে না। আপনার চোখের আচ্ছা, পাতা অটোমেটিক বন্ধ হয়ে যায়। যদি একটা মানে খুবই স্পিডে কোনো একটা জিনিস আপনার চোখের দিকে ছুটে আসতে থাকে তখন আপনার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলা জি। হচ্ছে অটোমেটিক রেসপন্স কিছু অটোমেটিক জিনিস রেসপন্স, আছে যেগুলো জি। অটোমেটিক রেসপন্স। যেমন একটা কুকুরের লেজ যদি রাস্তায় পড়া থাকে এবং সেটার উপর দিয়ে যদি গাড়ি চলতে নেয় তখন কুকুরের লেজটা অটোমেটিক সেটা সরে যায়। কুকুরের যে হুম, চিন্তা করে এটা সরাইতে হবে এমন দরকার নেই। এটা অটোমেটিকলি হয়ে যায় এই জিনিসগুলা। এই জিনিসগুলা মানুষ মানুষের ডিএনএ থেকে পায়। মানুষের জিনগত বৈশিষ্ট্য থেকে পায়। এই জিনিসগুলা আ যে আপনি যখন মশাকে মেরে ফেলেন সেই জিনিসগুলা এইখান থেকে আসে। এটা আমরা খুব যে সচেতনভাবে চিন্তা ভাবনা করে থাপ্পড় দেই তা না। হুম, কামড়াইতেছে আমরা টের পাওয়ার সাথে, সাথে আমাদের হাত ওইখানে চলে যায়। ঠাস করে হুম, হুম, মেরে দেয়। আমি হুম, বোঝার আগেই সে মরে গেছে। হ্যাঁ? হুম, হুম। এরকম অনেকবার ঘটছে আমার সাথে। আমি বোঝার আগে আমি মেরে ফেলছি। এখন এই মানে যেই কাজটা আমাদের করা করা দরকার যে এই যে এই মশাগুলা যেন স্প্রেড না করে, মশাগুলা যেন মানে বেশি সংখ্যায় বেড়ে না যায়। এই ব্যবস্থাটা করা, যেটা করার জন্য সরকারের একটা দায়িত্ব আছে, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। রাষ্ট্র এমন কিছু মেডিসিন তারা ছিটাইতে পারে যে ছিটাইলে সেই মশাগুলার যে প্রজনন ক্ষমতা, সেই প্রজনন ক্ষমতাটা নষ্ট হয়ে যায় এবং তারা নতুন বাচ্চা পয়দা করতে পারে না। মশাগুলাকে সেটা মারে না, কিন্তু মশাগুলার প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। এই রকমের মেডিসিন ইউরোপে দেয়া হয়। এই কারণে ইউরোপে বেশিরভাগ সময় মশাগুলা আ বেশি ব্যাপক আকারে মানুষকে বিরক্ত করতে পারে না। এখন আপনি আপনার রাষ্ট্র যদি সেরকমের সামর্থ্যবান হয়, তাহলে তারা বুদ্ধিমান হয়, শিক্ষিত হয়, তাহলে তো তারা সেই যে মেডিসিন গুলা দিয়ে মশাটাকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আমরা চাই না কোন প্রাণীকেই মানে অযথা মেরে ফেলা হোক, এটা আমরা চাই না। আ অন্ততপক্ষে তাদেরকে কষ্ট যেন না দেয়া হয়, সেই জিনিসটা আমরা দেখি যে অন্তত কষ্টটা যেন না দেয়া হয়। এইটুক পর্যন্ত আমরা করতে পারি। কিন্তু নিতান্তই যখন আমরা অপারগ হই তখন তো আর কিছু করার নেই ভাই। তখন তো মারতে বাধ্য হইতে হয়। কিন্তু যতটা সম্ভব আমাদের চেষ্টাটা এটাই থাকা উচিত যে আমরা যেন তাদেরকে আ ব্যথা না দেই বা তাদের কোনো কষ্টের কারণ না হই। আমরাও বেঁচে থাকি, তারাও বেঁচে থাকুক। এইটুক আমরা চাই। এইটুকুই হচ্ছে আমার কথা এই সম্পর্কে। রায়হান ভাই আপনি কি অন্য কোনো বিষয়ে আলোচনা আছে? হ্যাঁ, আমি আরেকটা বিষয় করে আমার তো অনেক বিস্তর প্রশ্ন আছে। আমি চাই না আমার কারণে আরো অন্যান্যরা লম্বা সময় থাকুক। আমি চাই যে তারাও করুক। কিন্তু আমি আরেকটা প্রশ্ন করে আমি এখান থেকে চলে যাব। অন্য আরেকদিন হয়তো আপনার সাথে আবার এড হয়ে আবার আরেকটা ভিন্ন প্রশ্ন করব আরকি। তো যাই হোক, মানে আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি কোন একটা আ আপনার লাইভের মধ্যে মনে হয় শুনছিলাম যে ওই যে বাচ্চাদের মারার বিষয়ে, বাচ্চাদের মারা যাবে কিনা? তো আমার তো আসলে ছেলে আছে। আমার ছেলেকে আমি তো পড়াশোনা করাই। তো পড়াশোনা করার সময় আপনি যে বললেন যে অটোমেটিক চলে যায়। অনেক সময় যে পড়াইতে বসলে পড়তে চায় না। বারবার বললে বা ইয়ে করলে পড়তে না, চায় না না। হয়তো এটা আপনার অটোমেটিক যায় না ভাই। এটা আপনার হাত যদি উঠে যায়, এটা আপনার আচ্ছা, অটোমেটিক যায় না। এটা আপনি শিখে আসছেন। এটা আপনি ছোটবেলা থেকে আপনার বাবা বা আপনার টিচার হয়তো আপনাকে এভাবে মারছে। এই কারণে আপনার ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে আপনিও এই আচ্ছা। জিনিসটা করতে পারেন। হ্যাঁ, হইতে পারে। আপনার হ্যাঁ, যদি পাওয়ার আপনার সাথে থাকে আমি একমত। হ্যাঁ, আপনার যদি এটা পাওয়ার আপনার সাথে। থাকে, আপনি যদি হুম, একটা সোসাইটিতে একটু পাওয়ার হোল্ড করেন তাহলে আপনি দেখেন আপনি কিন্তু আপনার বাবার গায়ে কিন্তু এভাবে হাত হুট করে উঠে যায় না, তাই না? মনে না, করেন আপনার বাবা একটা ভুল করছে। আপনি কিন্তু ঠাস না, করে একটা থাপ্পড় দিয়ে বসেন না তাকে, তাই না? না। এটা কিন্তু তাকে পারসন টু পারসন ভেরি করে। আপনার ছেলেটা যদি করে বা আপনার কাজের ছেলে যদি এটা করে বা রিক্শাওয়ালা যদি এটা করে তখন আপনার হাতটা উঠে যায়। কিন্তু রিক্শাওয়ালারে মনে করেন মারি না। আপনার হ্যাঁ, এটা আপনার কথা বলছি না মানে সাধারণত। মানে আমার স্ট্যাটাসের থেকে নিচের স্ট্যাটাস যাদের আপনি যখন বুঝতে পারবেন এর স্ট্যাটাসটা এর ক্ষমতা সমাজে এর প্রভাব প্রতিপত্তি ক্ষমতা আমার থেকে নিচে। এটুক যখন আপনার সেন্সের ভিতরে আসবে তখন আপনার অটোমেটিক হাত চলে যাবে। কিন্তু আপনার অফিসের বস মনে করেন আপনার অফিসের ম্যানেজার যার আন্ডারে আপনি কাজ করেন, ওই বেটা একটা ভুল করছে আপনার কিন্তু হাত ফট করে উঠা যাবে না। সে হয়তো বয়সে আপনার থেকে ছোট কিন্তু তারপরেও কিন্তু আপনার হাত কিন্তু তখন উঠবে না। এটার কারণ হচ্ছে আপনার যে সমাজ আপনাকে যে জিনিসটা শিখাইছে, সেই জিনিসটা একটা ভুল শিক্ষা আপনাকে দিচ্ছে। ছোটবেলা থেকে আপনাকেও এভাবে ডেভেলপ করছে যে আপনি আপনার নিচের
আপনার যে সোশ্যাল ক্লাস আছে সেই ক্লাসের নিচে যারা আছে তাদের উপরে আপনি মারপিট করতে পারেন। যেটা আপনি আপনার উপরে যারা ছিল তারা আপনার উপরে মারপিট কইরা এই জিনিসটা আপনাকে শিখায় দিছে। এখন আপনিও যেটা করতেছেন যে আপনার বাচ্চাকে এটা করতেছেন এবং আপনার বাচ্চাও এটা শিখে ফেলতেছে। আপনার বাচ্চা এটা শেখার মাধ্যমে সে যখন বড় হবে সে আবার তার নিচে যারা আছে তাদেরকে পিটাবে। এই চক্রটা থেকে বের হওয়ার একটাই উপায় আছে যে আপনার এটা বন্ধ করতে হবে ভাই। আপনি যদি এটা বন্ধ করতে পারেন তাহলে আপনার বাচ্চারা এটা শিখবে না এবং পরের জেনারেশন গুলো এই ধরনের উল্টাপাল্টা মাইর খাবে না। কিন্তু যদি আপনি সেটা চালায় যান তাহলে আপনার বাচ্চাও সেটা শিখবে, তার বাচ্চাও সেটা শিখবে। কোনো না কোনো জায়গায় তো আমাদের থামতে হবে ভাই। এটা তো মানে অনন্তকাল চলতে দেয়া যায় না। একটা বাচ্চাকে মানে গায়ে হাত কেন দিবেন? আশ্চর্য মানে মানে এই গায়ে হাতের উদ্দেশ্যটা কি? মানে গায়ে হাত দিয়ে আসলে আপনি কি হাসিল করবেন বলেন তো? মানে গায়ে হাত দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে তাকে একটু সংশোধন করা। ভাই দ্বিতীয় পৃথিবীতে বিষয় হচ্ছে কোথাও গায়ে হাত দিয়ে কোথাও কারো সংশোধন করা যায় নাই। মাইরা পিটায় কোথাও কারো সংশোধন করা যায়নি। কেউ কখনো মায়ের পিটের মাধ্যমে সংশোধন হয় না। মানুষ শুধুমাত্র সংশোধন হয় তাকে এই কাজটা কেন খারাপ সেই জিনিসটা তাকে বুঝায় দিলে সে যখন রিয়ালাইজ করে এই জিনিসটা খারাপ এবং তার সাথেও যদি ওই ঘটনাটা ঘটে তখন তার সাথে ঘটলে কি হবে এটা যখন রিয়ালাইজেশন এর মধ্যে আসে তখন মানুষ এই কাজ থেকে বিরত হয়। মারপিট করে ভাই পৃথিবীর কোথাও কাউকে কখনো কোনো সভ্যতায় এই জিনিসটা হয় নাই। এটা পসিবল না। মারপিটের মাধ্যমে শুধুমাত্র তাকে ভয় দেখানো সম্ভব এবং সেই ভয়টা একটা সময় তার ভিতরে বিকৃতির জন্ম দিবে। একটা সময় সে ওই মাইন্ডটা শিখে সে আরেক জায়গায় এপ্লাই করার চেষ্টা করবে। সে এই মাইন্ডটা কখনো আপনার ছেলের ভিতরে সীমাবদ্ধ থাকবে না ভাই। আপনার ছেলেটা এই মাইন্ডটা শেখার পরে হাজার, হাজার মানুষকে মারবে। আ এটা অনেক জায়গায় ছড়ায় যাবে। এই মারপিটটা অনেক জায়গায় ছড়ায় যাবে ভাই। এটা দ্বারা কোনদিন কোন বাচ্চাকে কখনো কিছু শেখানো যায় নাই। আপনি চাইল্ড সাইকোলজির আধুনিক বইপত্র পড়তে পারেন। আ কিভাবে বাচ্চাদেরকে বড় করতে হয়, কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতে হয়, তারা কিরকম চিন্তা করে, তারা কোন কাজটা করতে পছন্দ করে, কোন কাজটা অপছন্দ করে, কিভাবে তাদেরকে বললে তারা সবচাইতে ভালো বোঝে। এই জিনিসগুলো আপনি একটু পড়ালেখা করেন। অনেক বইপত্র আছে অনলাইনে। তো আপনি দেখবেন যে আপনি যদি এই প্রপার ওয়ে গুলা ফলো করেন তাহলে দেখবেন আপনার বাচ্চাকে আর মারপিট করার দরকারও পড়বে না। এমনকি বকা দেওয়ারও দরকার পড়বে না। বলেন। এটা কি শুধুমাত্র ছোটদের ক্ষেত্রে প্রযোজ্য নাকি বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য? সবার ক্ষেত্রে প্রযোজ্য। কারো গায়েই হাত আচ্ছা, দেওয়া যদি উচিত না। সবার ক্ষেত্রে যদি প্রযোজ্যই হয় তাহলে ওই রাষ্ট্র যেই আইন করে যে মানুষকে শাস্তি দেয়, তাইলে এটার মাধ্যমে কি মানুষ কি সংশোধন হয় তাহলে? রাষ্ট্র কখনো কোনো শারীরিক শাস্তি দিতে পারে না কাউকে। যেমন ধরেন আপনাকে পুলিশ ধরে নিয়ে পিটায় কিছু মানে ১ সপ্তাহ রিমান্ডে নেয়, রিমান্ডে নিয়ে উল্টা করে পিটায়। এটা পৃথিবীর কোনো পুলিশ করতে পারে না ভাই। এটা নিষিদ্ধ। আইনত নিষিদ্ধ এই কাজ। তাহলে জাতিসংঘের মৃত্যুদণ্ড যেটা দেয়, ওইটার ব্যাপারে পরে আসতেছি। মৃত্যুদণ্ডের ব্যাপারটা পরে আসতেছি। আ জাতিসংঘ থেকে ঘোষণা আছে, জাতিসংঘ থেকে পরিষ্কার ঘোষণা আছে। কোন ধরনের কোন মানুষকে কোন ধরনের শারীরিক রাষ্ট্র থেকে তো একেবারেই না। রাষ্ট্র থেকে তো সম্পূর্ণ নিষিদ্ধ। কোন শারীরিক নির্যাতন, কোন ধরনের মানে মারপিট এগুলা করাই যাবে না। এগুলা একদম সভ্য পৃথিবীতে একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং যে বাংলাদেশ সহ কয়েকটা দেশে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড প্রথা চালু আছে। যেটা আমরা বিরোধিতা করি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলাতে অলরেডি মৃত্যুদণ্ড প্রথা বাতিল হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। অনেকগুলা দেশ সিগনেচার করেছে যে এইটা মানুষের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। মৃত্যুদণ্ড কারো কোনো শাস্তি হতে পারে না। মানুষের শাস্তি দেওয়ার উদ্দেশ্য মানে বিচারের উদ্দেশ্যটা হওয়া উচিত সংশোধনমূলক, প্রতিশোধমূলক না। যখন এটা সংশোধনমূলক হয় তখন তাদেরকে কিভাবে সেই অপরাধ থেকে ফিরিয়ে আবার একজন ভালো মানুষে পরিণত করা যায়, একজন সামাজিক মানুষে পরিণত করা যায়, সেই চেষ্টাটা করা হয়। পৃথিবীর সভ্য দেশগুলো এখন মৃত্যুদণ্ড প্রথা বাতিল করে দিয়েছে। কিন্তু এখনো কিছু দেশে বাংলাদেশের মতো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই সমস্ত কিছু দেশে এখনো মৃত্যুদণ্ড প্রথা চালু আছে। কিন্তু জাতিসংঘ থেকে বারবার চাপ দেওয়া হয় যে মৃত্যুদণ্ডর প্রথা যদি চালু থাকেও সেটা সংখ্যার যেন অনেক কমায় আনা হয়। বেশিরভাগ মানুষকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ডটা যেন না দেওয়া হয়। কারণ মৃত্যুদণ্ড হচ্ছে এমন একটা মানে বিশ্রী ব্যাপার, যে বিশ্রী ব্যাপারের মধ্যে দিয়ে আপনি মানে মানুষের বিচারে নানা ধরনের ভুল ত্রুটি হইতে পারে, হ্যাঁ? এখন একজন মানুষ যদি ভুল বিচারের কারণে বা ভুল তথ্য প্রমাণের কারণে যদি সে মারা যায়, তখন তো তাকে আর ফিরায় আনা সম্ভব না। তাহলে তার জীবনটা তো আর ফিরায় দেয়া যায় না। মানে ধরেন ৫ বছর জেল দিচ্ছে। সেটা তাও না হয় মেনে নেয়া যায় যে হ্যাঁ, ৫ বছর লস করছে এই লোকটা, জীবনের ৫ টা বছর নষ্ট হইছে তার। এটা না হয় কোন না কোনভাবে সেটাকে কনসিডার করা যায়। যে সরকার থেকে কিছু সাহায্য সহযোগিতা কইরা-টইরা এগুলা এটা ম্যানেজ করা যায়। কিন্তু যার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে সেই জীবনটা তো আর কখনো ফেরত পাওয়া সম্ভব না। এই কারণে মৃত্যুদণ্ড প্রথা বেশিরভাগ সভ্য দেশেই এখন নিষিদ্ধ ভাই। বলেন। আচ্ছা, ঠিক আছে। তার মানে মৃত্যুদণ্ড প্রথা তাহলে যদি আমি মনে করেন কেউ যদি কাউকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করে তাহলে তাকে কি মৃত্যুদণ্ড কি দেয়া যাবে না? মৃত্যুদণ্ড যদি মানে নিষিদ্ধ হয় তাহলে তো দেয়া যাবেই না। আর যদি কেউ না, কাউকে কেউ ইচ্ছাকৃতভাবে যদি ইচ্ছে করে হত্যা করে তাহলে তাকে মারাটা কি ইচ্ছাকৃতভাবে অনুচিত?
ইচ্ছাকৃতভাবে সে কেন হত্যা করতেছে সেই জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা দেখতে হবে। সেই জিনিসটা ভালোভাবে আমাদের যারা অপরাধ বিজ্ঞানী আছে তারা সেই জিনিসটা আচ্ছা। ভালোভাবে ইনভেস্টিগেট করবে যে কেন এক্সাক্টলি কেন, কোন সমস্যাটার কারণে এই ঘটনাটা ঘটলো? এই লোকটা কেন ইচ্ছাকৃতভাবে এই লোকটাকে মারতে গেল? এবং তার যে বেড়ে ওঠা, তার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে কোথায়, কোথায় ত্রুটি ছিল সেই জিনিসগুলা আইডেন্টিফাই করতে হবে। নিশ্চয়ই এমন ভাবে তাকে বড় করা হইছে বা এমন কিছু সে শিখছে ছোটবেলা থেকে যেই কারণে সে দেখেন আমার আ আ বাচ্চাকে ছোটবেলা আমি জার্মানিতে থাকি। আমার বাচ্চাকে ছোটবেলা থেকে ময়লা কোন জায়গায় ফেলতে হবে সেই জিনিসটা একদম ছোটবেলায় স্কুল থেকে একদম শিখাই দিতেছে। আমি আমার চোখের সামনে সে বড় হচ্ছে। আমি একদম জানি। মানে সবসময় সে কোন ময়লাটা কোন জায়গায় ফেলতে হবে। ৪-৫ প্রকারের ময়লা আছে। এই ৫ প্রকারের ময়লা কোন ময়লাটা কোন বক্সের ভিতরে ফেলতে হবে সেটার আলাদা বক্স আছে। সেই বক্সের বাইরে আপনি কখনো ফেলবেন না। এইটা যখন আপনাকে ছোটবেলা থেকে শেখানো হবে, ছোটবেলা থেকে আপনার মাথায় এই জিনিসটা ঢুকায় দেওয়া হবে, আপনি বড়ই হবেন এই আইডিয়া নিয়ে যে আপনার এই পলিথিনের ময়লাটা এই জায়গায় এই হলুদ বক্সের ভিতরে ফেলতে হবে। আর কোন ময়লাটা কোন বক্সের ভিতরে ফেলতে হবে আপনার অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে এই জিনিস। তখন এই শিক্ষাগুলা যদি দেয়া যায় একটা একটা বাচ্চা থেকেই তখন তো সে বড় হয়ে ময়লা যেখানে সেখানে ফেলতে পারবে না। ফেলা তার পক্ষে কঠিন হয়ে যাবে। তা এই কারণে যে আর এটা দেখেন একটা ময়লা ফেলার মতো একটা সামান্য বিষয় এইভাবে শেখাচ্ছে। ট্রাফিক সিগন্যাল কিভাবে মেইনটেইন করতে হয়, কিভাবে ফলো করতে হয় সেই জিনিসটা আমাদের এখানে স্কুল থেকে শেখানো হচ্ছে যে কোন সিগন্যাল পড়লে কোন লোগো দেখলে আপনি কি করবেন সেগুলা প্রত্যেকটা জিনিস এখানে শেখানো হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যে বড় হবে সে তো মানুষ মারা তো অনেক দূরের মানুষ মারার কথা তো সে মানে ইয়াই করবে না, কল্পনাই করবে না। তারপরেও এখানেও কিছু ঘটনা ঘটবে যে মানুষ মানুষকে মারবে এরকম কিছু ঘটনা ঘটবে, অবশ্যই ঘটবে, সব সময়ই ঘটে। কিন্তু এই জিনিসগুলো অনেক কমায় আনা যায়। এই জিনিসগুলো অনেক মানে কন্ট্রোল করা যায় এই প্রপার শিক্ষা দেওয়ার মাধ্যমে। যদি এই রকমের কাউকে পাওয়া যায় যে ইচ্ছাকৃতভাবে আরেকজনকে হত্যা করছে, তখন ধরে নিচ্ছি ইচ্ছাকৃতভাবেই হত্যা করছে। এরপরেও তো তাকে মেরে ফেললে তো সেই সমস্যাটার সমাধান হইল না। তাকে জাস্ট মানে একটা ব্যথা দেয়া হইলো বা তার জীবনটা কেড়ে নেওয়া হইলো। এমনকি আপনি মানে গ্যারান্টি দিতে পারবেন যে সেই ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করছে, তাকে যদি আমরা মৃত্যুদণ্ড দেই, এরপরে আর কেউ ভয় পেয়ে কেউ আর ইচ্ছাকৃতভাবে কাউকে মারবে না। এরকম তো কোথাও ঘটে নাই ভাই। এরকম কোনো আমাদের কাছে সারা এরকম তো পৃথিবী যে ঘটনা সম্ভব না ভাই। এরকমটা তো হওয়া সম্ভব না। এগুলো মানে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন যে কমায় আনা, এই কমায় আনার একটা প্রক্রিয়া হিসাবে আমি এটা মনে করি যে আপনি কাউকে হত্যা করেছেন, বিনিময়ে আপনাকে হত্যা করলো। তার মানে কিছু মানুষ বুঝলো যে না, একটা মানুষকে চাইলেই মারা যাবে না, সবকিছু করা যাবে, না, মারা যাবে না, মিলে এটা আমাকে একটা ভুল, এটা একটা ভুল কনসেপ্ট ভাই। এটা একটা ভুল কনসেপ্ট যেটা অপরাধ বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে আপনাদের কাছে যেটা মনে হয় যে অনেক কঠিন শাস্তি দিলে, প্রকাশ্যে কল্লা ফালায় দিলে বা মানে ফাঁসি দিয়ে দিলে অন্য মানুষরা ভয় পেয়ে আর ওই অপরাধটা করে না। এইটা একটা ভুল কনসেপ্ট। এইটার সম্পূর্ণ বিপরীতটা ঘটে। যেই সমাজে মানে পানিশমেন্টটা ভয়ংকর সেই সমস্ত সমাজে অপরাধের মাত্রা বেড়ে যায়। এইটা অপরাধ বিজ্ঞানীরা বিভিন্ন সমাজের অপরাধ গবেষণা করে তারা এই জিনিসটা বের করছে ভাই। আপনার কাছে যেটা মনে হচ্ছে বাস্তবতা তার উল্টা। যেই সমস্ত সমাজে এই ধরনের দেখা যায়, মনে করেন আমাদের সমাজে কি দেখা যায়? আমি ছোটবেলায় দেখছি বাসে একটা ছিনতাইকারী ধরা পড়ছিল। ছিনতাইকারী না পকেটমার ধরা পড়ছিল। সে আরেকজনের পকেটে নাকি হাত দিছিল। তারে পাবলিকে মাইরা ফাটায় একেবারে ভর্তা বানায় দিছে ভাই। একদম রক্তারক্তি করছে, হ্যাঁ? আমি ছোটবেলায় একটা নাটক দেখছিলাম 'নিমফুল'। সেইটার ভিতরে আসাদুজ্জামান নূর ছিল। আসাদুজ্জামান নূর থাকে চোর। তার একটা বাচ্চাকে নিয়ে সে চুরি করতে যায়। তারপরে তার চোখ ফিরা দিবে, হ্যাঁ? গ্রামবাসী তারে ধইরা তার চোখটা ফিরা দিবে। তখন মানে খেজুর কাটা আনতে লোক যায়। দেখছেন আপনি 'নিমফুল' নাটকটা দেখছেন? না, আমি আসলে আসাদুজ্জামান নূরের শুধুমাত্র ওই যে কোথাও কেউ নেই। আমাদের তো ছিল হচ্ছে তখন তো আমাদের টিভিও ছিল না ওইরকম। তো যার কারণে দেখা হয়নি। শুধু কোথাও কেউ নেই এই নাটকটাই আমি শুধু দেখতাম মনে হয়। আপনি YouTube এ সেই পাবেন এই নাটকের নাটকটা দেখেন, এই নাটকটা দেখেন। এই যে মানে যে ভয়ংকর পানিশমেন্ট যে মানুষকে দেয়া হয়, মানে একটা অপরাধ হুম, সে অপরাধ করছে, ধরে নিলাম সে অপরাধ করছে। কিন্তু এই অপরাধের জন্য যে ভয়ংকর আ মানে মানে ভয়ংকর পানিশমেন্ট এর উদ্দেশ্যটা থাকে যে অন্যরা এইটা দেখে ভয় পেয়ে যাবে। কিন্তু ভাই যে সমস্ত সমাজে আমি এই ধরনের জিনিস ঘটনাগুলা দেখছি, সেই সমস্ত সমাজকে আমি দেখছি সবচাইতে বেশি অপরাধপ্রবণ। আমি ঢাকার রাস্তায় দেখছি, রাস্তায় মানুষ দাঁড়ায়, দাঁড়ায় মারামারি করে। পকেটমার, ছিনতাইকারী, চোর, ছাচ্চর এদেরকে পাইলে তো ভাই মানে গণপিটুনি দিয়ে মাইরা ফেলে। হ্যাঁ? একটা মানুষকে এভাবে ধাম, 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 ধাম করে মারতে মুখ-টুক থেতলায় দিতেছে, রক্ত বেরাইতেছে। মানে আমি আমার নিজের চোখে দেখা এগুলা ভাই। মানে এই বাসে পকেট
পকেটমার ধরা পড়ছিল, তাকে মারতে, 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 মারতে মেরেই ফেলল শেষ পর্যন্ত। সে আর উঠতে পারল না, সে মরেই গেল শেষ পর্যন্ত। এই জিনিসগুলা যখন আমি দেখি তখন আমি বুঝি যে এই যে মানুষের ভিতরে যে হিংস্রতার চর্চাটা হইলো, যেই মানুষটা ভালো মানুষ, সে কিন্তু যে যারা পিটাইছে মানে পকেটমারটাকে, তারা কিন্তু অনেকেই ভালো মানুষ। কিন্তু তারা ওই মবের ভিতরে যখন তারা ছিল, তখন তাদের চেহারাটা চেঞ্জ হয়ে গেল। তারা ধুপধাপ করে ঘুষি মারতেছে। একটা মানুষকে এইভাবে যে ঘুষি, এই জায়গায় বে জায়গায় যে ঘুষি মারা যায় না, মানে এমন জায়গাতে ঘুষি মারা যায় না যে জায়গাটা ওই লোকটার অনেক সেন্সিটিভ জায়গা, এই জায়গায় যে লাথি মারা যায় না, ঘুষি মারা যায় না। একজনকে দেখলাম 10 ইঞ্চি ইট নিয়ে আইনা ধাম ধাম করে মাথার ভিতরে বাড়ি মারতেছে। এইগুলা ভাই অত্যন্ত বর্বর, অত্যন্ত অসভ্য, অমানবিক ব্যাপার। যে সমাজে এই এই জিনিসগুলোর চর্চা হয়, যে সমস্ত সমাজে এই ধরনের ভয়ঙ্কর পানিশমেন্টের চর্চা হয়, সেই সমস্ত দেশে, সেই সমস্ত সমাজে অপরাধের মাত্রা আসলে বাড়তে থাকে, অপরাধের মাত্রা এতে মোটেও কমে না। এটা ভাই আমার কথা না, এটা হচ্ছে অপরাধ বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করছে যে এইটাতে উল্টা ফলাফল হয়। আর যে সমস্ত সমাজে অপরাধীকে কখনো শারীরিক নির্যাতন করা হয় না, সেই সমস্ত সমাজে অপরাধের সংখ্যা কমতে থাকে। আপনি যদি একটু এখন মানে গুগলে গিয়ে সার্চ করেন, ডেনমার্কে, নেদারল্যান্ডসে অনেক বড় বড় জেলখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার, কারণ যথেষ্ট অপরাধী তারা খুঁজে পাচ্ছে না। সুইডেনে একটা বড় জেলখানা তারা বন্ধ করে দিচ্ছে, নেদারল্যান্ডসে কয়েকটা বড় জেলখানা তারা বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের অপরাধীর সংকট দেখা দিচ্ছে। দেশের ভিতরে অপরাধীর সংকট, কারণ হচ্ছে ওরা যথেষ্ট অপরাধী খুঁজে পাচ্ছে না। আর ওদের যদি মানে জেলখানা থাকেও, সেই জেলখানাগুলো ভাই 5 স্টার হোটেলের মতো। আপনি যদি একটু নেটে সার্চ করেন যে পোল্যান্ডের বা দেখছি, আমি দেখছি। পোল্যান্ড হ্যাঁ, হ্যাঁ, পোল্যান্ড দেখেছি অনেক গরিব জেলখানা অনেক দেশ। সুন্দর, পোল্যান্ড অনেক গরিব অনেক দেশ, সুন্দর। কিন্তু মনে করেন আপনি যদি সুইডেন বা সুইজারল্যান্ড এই সমস্ত দেশের হ্যাঁ, জেলখানাগুলো ওই একটু সমস্ত দেখেন, দেশগুলো কিছু দেখবেন কিছু ফাইভ দেশের স্টার জেলখানা বন্ধ করে দিচ্ছে। হুম। 5 স্টার হোটেলের মতো একেকটা জেলখানা। হ্যাঁ, মানে সকল সুযোগ অনেক সুবিধা। সুন্দর। এমনকি গার্লফ্রেন্ড পর্যন্ত আপনি মাসে একবার গার্লফ্রেন্ড আপনি আনতে পারেন। আপনি যদি জেলে থাকেন ওই দেশে, গার্লফ্রেন্ডও আপনার বা বউ আপনার যদি থাকে, বউ আইসা একদিন আপনার সাথে থাকতে পারে। ওই এই রকমের জেলখানা তারা বানায় রাখছে। এবং সেখানে সুযোগ সুবিধার কোনো অভাব নাই। এইগুলা যখন দেয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই অপরাধের মাত্রাটা এই সমস্ত দেশে কম। এবং এই কারণে তাদের জেলখানাগুলা পর্যন্ত বন্ধ করে দিতে হচ্ছে। কিন্তু আপনি যদি বাংলাদেশের কথা বিবেচনা করেন, বাংলাদেশে আপনি এমন কোনো সরকারি অফিস নাই যেখানে আপনি ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারবেন। এমন কোনো পুলিশ নাই, এমন কোনো ব্রিজ নাই যেই ব্রিজগুলা ২ নম্বর টাকা দিয়ে করা হয় নাই। এই যে মানে বাজেট দেখাইছে ১০০ কোটি টাকা, বানাইছে ৫০ লাখ টাকা দিয়ে। বাদ বাকি পুরা টাকা খায় দিছে। ইঞ্জিনিয়ার খাইছে নাইলে নেতা খাইছে। ওই ব্রিজটা কয়দিন পর মাথার উপরে ভাইঙ্গা পড়বে। ভাইঙ্গা পড়ে হাজার, হাজার মানুষ মারা যাবে। এই জিনিসগুলা বাংলাদেশের এই প্রত্যেকটা ইঞ্চিতে, ইঞ্চিতে দুর্নীতি, বাটপারি, মানে জোচ্চুরি, বদমাইশগুলা সমস্ত মানে মানে দুর্নীতিবাজ, মানে বর্বর অসভ্যগুলা বাংলাদেশে বইসা আছে। তাইলে ভাই ভাই বাংলাদেশে তো আপনি বাংলাদেশে তো পুলিশ অতদিন নিয়া বাংলাদেশে তো পুলিশ নিয়া ডিবি নিয়া ভালো মতো ছ্যাঁচে ভাই। কুত্তা ছ্যাঁচা, কুত্তার মতো ছ্যাঁচে ভাই ডিবি নিয়া। আমি নিজের চোখে দেখা ডিবি পুলিশ, যে আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমি দেখছি যে ডিবি পুলিশ একজন ফেন্সিডিল ব্যবসায়ীরে উল্টা করে ঝুলায়া পিটাইতেছে। আমি দেইখা তখন তাদেরকে থামানোর চেষ্টা করছি। আমি থামাইতে পারি নাই। ডিবি পুলিশ আমার কথা শুনে নাই। আমি উপকমিশনারকে বললাম যে আপনার এই মুহূর্তে আপনার এই টর্চার বন্ধ করতে হবে, কিন্তু তাকে টর্চার করা বন্ধ করে নাই। ভাই এত যদি মানে মাইর দেখা যদি ভয় পায় মানুষ, এতই যদি ভালো হয়ে যায়, তাহলে তো এই যে যেই ফেন্সিডিলের যে মানে ব্যবসায়ী, এই ব্যবসায়ী তো ব্যবসায়ীরা যেভাবে পিটায়, ডিবি পুলিশ যেভাবে পিটায়, এগুলো দেখে সব মানুষ ভালো হয়ে যাওয়ার কথা। এরকম তো ভাই বাস্তবে ঘটে না তো। তাহলে আপনি কিভাবে এই জিনিসগুলো বলতেছেন? মানে বিষয়টা হচ্ছে কি, আমি আপনার সাথে আরেকটু যদি যোগ করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টি হলে রিক্সাওয়ালারা কিন্তু 20 টাকার বেলা 40 টাকা বাড়ায় দিয়ে চুপ করে বসে থাকে। রিক্সাওয়ালারা কিন্তু যেতে পারে না। আবার দেখেন যে কোনো কারণে যদি এলাকার মধ্যে কোনো জিনিসের দাম বাড়ে, যদি শুনে তাহলে ওই জিনিসটা দোকান থেকে আউট হয়ে যায়, আর তখন আর বিক্রি করে না। তো এগুলি আসলে রুট লেভেল থেকে। তো এই যে এই সমস্যা, এই দুর্নীতিগুলা, আর আপনি যেটা বললেন যে ডেনমার্ক বা পোল্যান্ডের ওদের যে অপরাধের প্রবণতা কম, এইটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এই জিনিসগুলা বেশি করে হচ্ছে আমার কাছে মনে হয়। কারণ এই অর্থনৈতিক দিক দিয়ে দেখা গেছে যে রাজনৈতিক দলগুলো যেই দল ক্ষমতায় যায় সেই দল অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, অনেক টাকা পয়সা কামায়। এই জিনিসগুলা সাধারণ পাবলিক দেখে তারাও আকর্ষিত হয়, যার কারণে প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য তখন তারা একজন আরেকজনের উপরে চওয়ার হয়, তখন একজন আরেকজনকে অন্যায় ভাবে মারে, এই কাজগুলা করে। তো বাহিরের দেশগুলোতে তো আসলে অর্থনৈতিক সচ্ছলতা যে কেউ যে কোনো সময় যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে।
কিন্তু আমাদের না ভাই এই কথাগুলা একটা সঠিক না। ভালো এই কথাগুলা সঠিক না। মানে অর্থনৈতিকভাবে এমন তো না যে আচ্ছা, আল্লাহ পাক উপর থেকে জার্মানিতে টাকা ফেলে বা কিছু একটা ফেলে, সেটা তো না। এই জিনিসগুলা প্রত্যেকটাই একটা আরেকটার সাথে রিলেটেড। একটা জায়গা যদি ঠিক হয় তাহলে অন্য জায়গাগুলা অটোমেটিক আস্তে, আস্তে ঠিক হতে থাকে। আপনি যদি একটা জায়গা ঠিক না করেন তাহলে অন্য জায়গাগুলো ঠিক হয় না। আ ইউরোপিয়ান আচ্ছা, দেশগুলার অনেকগুলা দেশই আছে অত্যন্ত দরিদ্র। আবার অনেকগুলা দেশ আছে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী। কিন্তু তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে এই যে এই জিনিসগুলা ঠিক করার মাধ্যমে, এই জিনিসগুলা সংশোধন করার মাধ্যমে। এমন না যে আসমান থেকে তারা টাকার ঝুড়িটা পড়ছে, তারপর তারা অর্থনৈতিকভাবে সামর্থ্যবান হয়ে তারপরে তারা এগুলা চেঞ্জ করছে। না ভাই। এখানে যে বিপ্লবগুলা হয়েছে এই অঞ্চলে যে সেকুলারিজমের যে উত্থান ঘটেছে, শিল্প বিপ্লব হয়েছে, এই বিপ্লবগুলোর মাধ্যমে তারা সময়ের সাথে, সাথে এই জিনিসগুলা রিয়ালাইজ করছে। সমাজে কি, কি পরিবর্তন আনতে হবে, কি রেনেসাঁ হয়েছে, সেই রেনেসাঁর মাধ্যমে তারা এই সভ্যতা অর্জন করেছে। এই জিনিসগুলা তাদের অর্জন। এই জিনিসগুলা উপর থেকে পড়া কোনো জিনিস না ভাই যে আসমান থেকে পড়লো আবার আমরা পায়ে গেলাম। না ভাই সেরকম না। বাংলাদেশের মানুষেরও সেইটা করতে হবে। সেই আ নিজেদেরকে পরিবর্তনটা করতে হবে। সেই পরিবর্তনটাই হচ্ছে দরকার। রায়হান ভাই অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে। আজকে কি তাহলে আপনাকে বিদায় জানাবো? হ্যাঁ, কোনো সমস্যা নাই। তবে আমি অন্য কোনো একদিন আবার আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো। তবে আমার রিকোয়েস্ট রইলো যে আপনি আমাকে একটু আ দেখলে একটু যদি মানে সামনে পড়ে আরকি, তাহলে অন্য কোনো দিন একটু যদি সম্ভব হয় আরকি একটু তাড়াতাড়ি এড করেন আরকি। এটা রিকোয়েস্ট রইলো। এই রিকোয়েস্টে আপনি আচ্ছা। আমাকে মনে থাকলে বিদায় চেষ্টা দিতে করব পারেন। ভাই। জি, ঠিক আছে ভাই, ভালো জি, থাকেন তাহলে। ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে